হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা থট প্রভোকিং সিনেমা নিয়ে কথা বলবো। এমন সিনেমা হুইচ স্টিমিউলেটস ইউর থট, যেটা আপনাকে চিন্তা করতে বাধ্য করে। তো এরকম 5টা সিনেমা নিয়ে আলোচনা করব। তো মাই ইউজুয়াল বিট অফ হাউস কিপিং বিফোর আই স্টার্ট এভরি ভিডিও, যে আমি কিন্তু কোনো ওয়েল নোন সিনেমা নিয়ে কথা বলবো না। এবার আপনারা যারা থট প্রভোকিং সিনেমা যদি গুগল করেন বা করেন, সার্চ করেন, তো ইট ইউজুয়ালি কামস আপ উইথ ক্রিস্টোফার নোলান মুভিজ অর ডেভিড লিঞ্চ মুভি বা অ্যান্ড্রেই টার্কভস্কির কিছু সিনেমা বা ইনমার বার্গম্যানের কিছু সিনেমা। আমি এগুলো নিয়ে আলোচনা করব না। ক্রিস্টোফার নোলান আর ডেভিড লিঞ্চও ইটস টু মেইন স্ট্রিম ফর মি। আর ইনবার বার্গম্যান বা অ্যান্ড্রেই টার্কভস্কির সিনেমাগুলো এগুলো অনেক বেশি লেফট ফিল্ড, মানে এটাকে আমি নেসেসারিলি থট প্রভোকিং এর লিস্টে রাখবো না। বিশেষ করে টার্কভস্কির সিনেমা, টু অ্যান এক্সটেন্ট বার্গম্যানের সিনেমাও। তো দ্যাট ইজ আউট অফ দ্য ওয়ে। লিস্ট শুরু করব, 5টা সিনেমা নিয়ে আলোচনা করব। 5টা করে করি কারণ জানেন যে আমি এগুলো নিয়ে আলোচনা করতে একটু ভালোবাসি। তো অ্যাট নাম্বার 5 ইট উইল বি আই অ্যাম থিঙ্কিং অফ এন্ডিং থিংস। তো আই অ্যাম থিঙ্কিং অফ এন্ডিং থিংস এটা চার্লি কফম্যানের ডাইরেক্টোরিয়াল সিনেমা। চার্লি কফম্যানের যে ডাইরেক্টোরিয়াল ডেবিউ ছিল সেটা হচ্ছে সিনেকডক ইন নিউ ইয়র্ক, যেটা আমার আগের লিস্টে ছিল। আমার আগের যে কমপ্লেক্স মুভির, আন্ডাররেটেড কমপ্লেক্স মুভির যে লিস্টটা ছিল থট প্রভোকিং, সেটাতেও চার্লি কফম্যানের সিনেকডক ইন নিউ ইয়র্ক ছিল। এবং চার্লি কফম্যান ইজ বেস্ট নোন ফর রাইটিং ইটার্নাল সানশাইন অ্যান্ড দ্য স্পটলেস মাইন্ড, অ্যাডাপ্টেশন, এগুলোর স্ক্রিন প্লে রাইটার ছিলেন। তো যাই হোক, যে কারণে আই অ্যাম থিঙ্কিং অফ এন্ডিং থিংস আমার ভালো লাগে, সিনেমাটার গল্পটা আমি যদি ছোট করে বলি, সেটা হচ্ছে একজন কাপল, একজন পুরুষ এবং একজন মহিলা, সে তাদের প্যারেন্টসদের সাথে দেখা করতে যাচ্ছে। মেয়েটি ছেলেটির ফ্যামিলির সাথে তারা আর কি প্রেমের সম্পর্কে লিপ্ত, এবং তারা আর কি মানে ছেলেটা তার মানে বান্ধবীকে আর কি তার ফ্যামিলির সাথে মিট করতে নিয়ে যাচ্ছে। এই অবধি বলছি কারণ তারপরে হয়ে গেলে মানে প্রথমত তো এক্সপ্লেন করা খুব চাপ, আর সেকেন্ডলি ইট উইল স্পয়েল দ্য পার্টি। যে কারণে সিনেমাটা ওয়ার্ক করে সেটা হচ্ছে এই সিনেমাটা দুর্দান্তভাবে একটা জিনিস নেল করতে পারে, যেটা দুর্দান্ত হরর ফিল্মও পারে না। সেটা হচ্ছে অমিনাস ব্যাপারটা, ক্রিপি ব্যাপারটা, যে দেখে মনে হচ্ছে সব কিছুই ঠিক আছে, সিমিংলি সব কিছু নর্মাল, অথচ কোথাও কিচ্ছু নর্মাল নেই, কোথাও কিছু গলদ আছে। এই যে অমিনাস ব্যাপারটা, এটা দুর্দান্তভাবে নেল করতে পারে। প্রচুর পরিমাণে বিহেভিয়ারাল সাইকোলো অ্যানালিটিক্স আছে, যেটা চার্লি কফম্যানের অন্যান্য সিনেমাতেও থাকে, সেটা তার মানে লেখা সিনেমা হোক বা সেটা তার ডাইরেক্টোরিয়াল সিনেমা হোক। হিউম্যান বিহেভিয়ার নিয়ে অনেক কমেন্ট্রিজ আছে। ইট ইজ ডিপলি সাইকোলজিক্যাল, এবং পুরোপুরিভাবে একটা মানুষের জীবনকে একটা প্যালেট ক্লেন্সিং লেন্সে দেখানো হচ্ছে। তো দুর্দান্ত সিনেমা, এবং যেটা বললাম যে ওই অমিনাস ব্যাপারটা দুর্দান্তভাবে ল্যান্ড করতে পারে, যে সব কিছুই ঠিক আছে দেখে মনে হচ্ছে, অথচ কিচ্ছু ঠিক নেই। নাম্বার 4 আমি বলবো সেটা হচ্ছে ইনসমনিয়া। এটা ক্রিস্টোফার নোলানের ইনসমনিয়া নয়, এটা 1996 কি 1997 এর নরওয়েজিয়ান ফিল্ম ইনসমনিয়া। এবার যেটা থেকেই আর কি কাইন্ড অফ ইন্সপায়ার হয়ে ক্রিস্টোফার নোলান ইনসমনিয়া সিনেমাটা বানিয়েছিলেন, যেটাতে আল পাচিনো ছিল। তো ইনসমনিয়া সিনেমাটার গল্পটা ক্রিস্টোফার নোলানের সিনেমার সাথে অনেকটাই একই। সেটা হচ্ছে যে দুজন ডিটেকটিভ ইনভেস্টিগেট করতে যাবে, এবং ইনভেস্টিগেশনের প্রসেসে একজন ডিটেকটিভ আরেকজন ডিটেকটিভকে ভুল করে খুন করে দেবে, এবং সে তখন সেই খুনটা কভার আপ করার চেষ্টা করবে। তো এই সিনেমা মানে এই কনসেপ্টটা দুটোতেই সিমিলার, এবং যেটা বললাম যে ক্রিস্টোফার নোলানের সিনেমাটা ইজ কাইন্ড অফ আ লুজ রিমেক। যে কারণে আমার এই সিনেমাটা ভালো লাগে সেটা হচ্ছে ইট লেন্ডস সো ওয়েল উইথ দ্য সেটিং। কারণ নরওয়েজিয়ান যে সেটিং, নরওয়ে দেশের একটা পুরোপুরিভাবে শীত প্রধান দেশ, শুধু নরওয়ে না, পুরোপুরি স্ক্যান্ডিনেভিয়ার রিজিয়নটাই, এখানে না মানে থ্রিলার বা মানে সাইকোলজিক্যাল থ্রিলার, ইট ওয়ার্ক সো ওয়েল, ইট অ্যাডস অলমোস্ট অ্যানাদার লেভেল। মানে শুধুমাত্র থিমেটিক লেভেল না, এই যে সেটিংটা, সেটিং ইজ ইটসেলফ বিকামস দ্য ক্যারেক্টার, এই নরওয়েজিয়ান বা স্ক্যান্ডিনেভিয়ান সেটিং। তো এই জন্য আমি বরাবর মানে এই নরওয়েজিয়ান ইনসমনিয়াকে বেশি প্রেফার করি ক্রিস্টোফার নোলানের ইনসমনিয়াতে। ক্রিস্টোফার নোলানের ইনসমনিয়াও খুবই ভালো সিনেমা, সিনেমার কোয়ালিটি নিয়ে আমি বলছি না, বাট আমি নরওয়েজিয়ান ইনসমনিয়াটাকে বেশি প্রেফার করি। কারণ সেটিংটা যেটা বললাম, বিকজ অফ দ্য সাব কালচারাল কনটেক্সট, এবং ওই যে যেটা বললাম যে কিছু কিছু ছোট বিটস আছে যেগুলো একটা রিজিওনাল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বা একটা নেশন স্পেসিফিক ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে উঠে আসে। তো অ্যাট নাম্বার 4 ইট উইল বি ইনসমনিয়া। অ্যাট নাম্বার 3 ইট উইল বি হুজেইরে দ্য বোন ওম্যান। লাইফের সব থেকে বড় প্লিজেন্ট্রি কি বলুন তো? লাইফের সব থেকে প্লেজারেবল জিনিস কি?
একটা ফাকড আপ হরর সিনেমা। এর থেকে লাইফে প্লেজারেবল আইটেম কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আর টোটালি ফাকড আপ হরর ফিল্ম। হুজেইরি দ্য বোন ওম্যান এক্স্যাক্টলি তাই। হুজেইরি দ্য বোন ওম্যান একটা পেরুভিয়ান সিনেমা, ইটস ফ্রম পেরু, সাউথ আমেরিকান সিনেমা, মেক্সিকান ল্যাঙ্গুয়েজে। তো এই সিনেমাটাকে আমি মানে ডেসক্রাইব করা খুবই মুশকিল। আমি দুটো সিনেমা রেফারেন্সে ডিসক্রাইব করব। আপনি রোজমেরিজ বেবিতে যে মানে মাদারের সাথে একটা আনবর্ন চাইল্ডের যে সাইকো অ্যানালিটিক রিলেশনশিপটা দেখানো হয়েছিল, তার সাথে দ্য উইকার ম্যানের যে গঞ্জো মানে ফোক হররটা ছিল, একটা কালচার স্পেসিফিক হরর দ্য উইকার ম্যানের মতো, এবং এই যে একটা সাইকো অ্যানালিসিস, একটা মানে একটা প্রেগনেন্ট ওম্যানের সাইকো অ্যানালিসিস, দুটোকে যদি পাঞ্চ করেন সেটা হচ্ছে হুজেইরি দ্য বোন ওম্যান। ইট ইজ সো গুড। যেটা বললাম, এই পৃথিবীতে ফাকড আপ হরর সিনেমার থেকে বেটার জিনিস কিছু হয় না। তো হুজেইরি দ্য বোন ওম্যান দেখতে পারেন, খুবই ভালো ইন্টারেস্টিং সিনেমা। ইটস অ্যাবাউট প্রেগনেন্সি, ইটস অ্যাবাউট মানে, এবং ও হ্যাঁ আরো একটা কথা, যারা শয়তান দেখেছেন তারা হুজেইরি দ্য বোন ওম্যান দেখতে পারেন, ভালো লাগবে। কারণ এটাও অনেক বেশি ওই ডার্ক মানে একটা ডার্ক ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা, ওই ব্যাপারটাও চলে আসছে। তো হুজেইরি দ্য বোন ওম্যান দেখতে পারেন। At number 2, Enter the Void. I bloody love Enter the Void. Enter the Void সিনেমাটা ইটস আ কি বলবো সাইকারডেলিক ফিল্ম। ইটস নট ইভেন আ সাইকোলজিক্যাল থ্রিলার, ইটস আ সাইকারডেলিক থ্রিলার। যেখানে মানে একজন মানুষ হি ইজ এক্সপেরিয়েন্সিং অ্যান আউট অফ দ্য বডি এক্সপেরিয়েন্স। একজন আমেরিকান মানুষ, হি ইজ ইন টোকিও অ্যান্ড হি ইজ এক্সপেরিয়েন্সিং অ্যান আউট অফ দ্য বডি এক্সপেরিয়েন্স, এবং পুরোপুরিভাবে টোকিওটাকে অসম্ভব ভালো, পুরোপুরি একটা ড্রিম সিকোয়েন্সের মতো একটা মানে একটা ধরুন একটা আউট অফ দ্য বডি এন্টিটি, যেটাকে আমরা আত্মা বলি, তার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি পৃথিবীটা দেখাই, তো অসম্ভব ভিজুয়ালি খুব সুন্দর। এবং এটা খুব মানে স্পেসিফিক একটা সিনেমা যেটা ভিজুয়ালি ইউনিক কিছু করতে পারে। ইটস আ ভিজুয়াল স্টেটমেন্ট। সেটা ওয়েস অ্যান্ডারস্ট্যান্ডের দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল হোক, সেটা আমাদের রায়ান গসলিং এর ড্রাইভ হোক, সেটা টেরেন্স মাল্লিকের বেশিরভাগ সিনেমা হোক, ইটস আ ভিজুয়াল ট্রিট। আপনি সিনেমাটার কিছু না বুঝতে পারলেও জাস্ট দ্য শিয়ার ভিজুয়াল স্পেকটাকেল অফ ইট। এবং যেটা বললাম, এটা একটা পুরোপুরিভাবে একটা সাইকাডেলিক সাইকো অ্যানালিটিক এক্সপিরিয়েন্স। সিনেমাটাকে এমনভাবেই ডাইরেক্ট করা হয়েছে যে যেটা দেখে মনে হবে ইউ আর ওয়াচিং ইট while you are intoxicated or while you are high। তো আপনি নেশাগ্রস্ত অবস্থায় দেখবেন, এইভাবেই ডিজাইনটা করা হয়েছে। খুবই ইউনিক, ভিজুয়ালি ইটস ভেরি স্টানিং এবং থট প্রভোকিং ভীষণভাবেই। তো দেখতে পারেন এন্টার দ্য ভয়েড। আর অ্যাট নাম্বার 1, এই সিনেমাটা আমি কয়েকদিন আগেই দেখলাম, লিটারালি 3-4 দিন আগে দেখলাম। সেটা হচ্ছে আকিরা কুরোসাওয়ার থ্রোন অফ ব্লাড। এই সিনেমাটা সম্পর্কে আমি জানতাম অবভিয়াসলি আকিরা কুরোসাওয়া সিনেমা, কিন্তু আমার সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না। এবং যেহেতু আকিরা কুরোসাওয়া সিনেমা অ্যাভেলেবিলিটির একটা ইস্যু আছে, আমার দেখা হয়নি। আমি 3-4 দিন আগে প্লেক্স বলে একটা সাইট আছে, বাই দ্য ওয়ে আমি প্লেক্সের কথাটাও ছোট করে এখানে বলে দিতে চাই। ইটস লাইক আ টরেন্টিং সাইট, বাট সেখানে আপনি স্ট্রিম করতে পারবেন। টরেন্ট করতে হলে কি হয়, ডাউনলোড করতে হয়। প্লেক্সে আপনি স্ট্রিম করতে পারবেন, ফাইল শেয়ারিং। তো প্লেক্সে আমি দেখলাম অ্যান্ড আই ব্লাডি লাভড ইট। I fucking loved it. এবং দ্যাট ইজ কামিং ফ্রম আ পার্সন যে আকিরা কুরোসাওয়ার খুব বড় ফ্যান নয়। আমার থ্রোন অফ ব্লাড দারুণ লেগেছে। থ্রোন অফ ব্লাড বেসিক্যালি ইটস আ ম্যাকবেথ স্টোরি। মানে ম্যাকবেথের যে গল্পটা শেক্সপিয়ারের, সেটাকে সামুরাই কালচারে প্লেস করা হয়েছে অ্যান্ড ইটস টোল্ড ফ্রম আ রাশোমন পয়েন্ট অফ ভিউ। মানে ম্যাকবেথের স্টোরি ভালো করে বুঝবেন, মানে যতটা আর কি মানে অন দ্য জিস্ট অফ ইট এক্সপ্লেন করা যায়, ইটস আ ম্যাকবেথ স্টোরি that is set in samurai culture and told in a Rashomon style. It is bloody wonderful. এবং আমার দুটো কারণে আকিরা কুরোসাওয়ার অন্যান্য সিনেমাগুলোর থেকে থ্রোন অফ ব্লাডটা বেটার লেগেছে। এবং যেটা বললাম, আমি আকিরা কুরোসাওয়ার বিশাল কিছু বড় ফ্যান, ইজ আ ফ্যান্টাস্টিক ডাইরেক্টর, সেটা আমি বলছি না। বাট আমার পার্সোনালি সব আকিরা কুরোসাওয়ার সিনেমা আমি রেজোনেট করতে পারি না। এটা আমি করতে পেরেছি ওয়ান বিকজ অফ দ্য লেন্থ। এটা মানে আকিরা কুরোসাওয়া সিনেমা, এটা তো প্রায় শর্ট ফিল্ম, 110 মিনিটের সিনেমা। আকিরা কুরোসাওয়ার বেশিরভাগ সিনেমা নিয়ে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা হয়। 110 মিনিট মানে আকিরা কুরোসাওয়ার হিসেবে ইটস আ শর্ট ফিল্ম, 2 ঘন্টারও কম। আর সেকেন্ডলি, ইট ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ইউনিক কমেন্টারি অন সোসাইটি। এবং সেই সোসাইটির কমেন্ট্রিটা একটা এমপ্যাথেটিক পয়েন্ট অফ ভিউ থেকে আসছে, নট ফ্রম আ ইন্টেলেকচুয়াল পয়েন্ট অফ ভিউ। আপনারা যদি লার্স ভন ট্রায়ারের মেলাঙ্কোলিয়া দেখেন, বা আব্বাস কিয়ারোস্তামির
টেস্ট অফ চেরি দেখেন, টেস্ট অফ চেরি একটা বললাম, অনেক ইরানিয়ান ফিল্মই আছে, সেটা হচ্ছে একটা খুব কম্প্যাশনেট ওয়েতে সোসাইটিটাকে দেখানো হয়েছে, যেটা মানে অবভিয়াসলি ইন্টেলেকচুয়ালিজম আছে, বাট দেয়ার ইজ লট অফ হার্ট টু ইট, এবং একটা ইউনিক পয়েন্ট অফ ভিউ তুলে ধরা হয়েছে। এবং এটার সাথে সাথেও যেটা বললাম যে ইটস আ মাস্টারফুল অ্যাচিভমেন্ট, যেটা একটা ম্যাকবেথের মতো স্টোরি বলছে একটা সামুরাই কালচারে, যেটা পুরোপুরিভাবে মানে কি বলবো আর কি, একটা মানে কালচারালি ইউনিক থিং অন টু ইট সেলফ, পুরোপুরিভাবে জাপানিজ সোসাইটিটাকে মাথায় রেখে, এবং সেটাও বলছে ইন রাশোমন স্টাইল। সো দ্যাট ইজ ব্রিলিয়ান্ট। মানে আমি জানি না আমি এই সিনেমাটা এতদিন কেন দেখিনি, প্লেক্সে অ্যাভেলেবেল আছে, দেখতে পারেন। তো এই 5টা হচ্ছে থট প্রভোকিং মুভির লিস্ট। আমি এরকম লিস্ট আরো বানাতে থাকবো। দিস টাইপ অফ লিস্ট আর আর্কিওলজিক্যাল বেসিক্যালি, মানে আমাকে খুঁজে খুঁজে সিনেমা বার করতে হয়, বা যেগুলো আমি তো পৃথিবীর প্রত্যেকটা সিনেমা দেখিনি না। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।